এই মানসিক রোগ নিয়ে গবেষণা করছেন আর সেই মানসিক রোগের উপকার পেতে ধুতুরা ফল নিয়ে গবেষণা করছেন। যদি মানসিক রোগের উপরে কাজ করি তাহলে আমাকে এমন একটা ফলের উপর কাজ করতে হবে যে ফলের মধ্যে এই মানসিক রোগের প্রতিকার আছে। ধরুন আপনিও জানতেন যে ধুতুরা একটা বিষাক্ত ফল, গবেষণা শুরু করেছেন, তো গবেষণা শুরু করতে আপনার তো প্রথম এটাও তো ফিল হয়েছে হয়তো যে আমি কেন এটাকে নিয়ে গবেষণা করছি, জানি এটা বিষাক্ত ফল। মনের ভিতরে মনে হবে আমার মনে হয় শরীরে কিছু একটা হচ্ছে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, আমার শ্বাস প্রশ্বাস বা আমার ব্রিদিং ফাস্ট হচ্ছে। ব্রেনের উপরে কাজ করার চিন্তা ভাবনা করেছি, যদি আমার ব্রেন সতেজ থাকে তাহলে আমার সমস্ত বডি সতেজ থাকবে। কিছু মানুষ যারা আমাকে মোটিভেট করেছেন তার মধ্যে একজনের নাম বলি। পেটেন্ট ছাড়া কেন কাজ করব আমি? পেটেন্ট নিলে এটা আমাদের ইন্ডিয়াকে আমি রিপ্রেজেন্ট করব, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করব, আমি আমার বাংলাকে রিপ্রেজেন্ট করব। প্রিয় দর্শক, আমরা আছি এই মুহূর্তে ভাঙড়ের প্রত্যন্ত এলাকা কাঁচদিয়া ডক্টর মোজাম্মেল হকের সঙ্গে। তিনি একজন সাধারণ মানুষ নন, তিনি একজন গবেষক যিনি বিভিন্ন ফলের উপর গবেষণা করছেন। তার মধ্যে একটি ফল আছে যেটা হচ্ছে ধুতুরা ফল, আমরা বিষাক্ত বীজ নামে জানি। সেই বিষাক্ত বীজ যেখান থেকে মানুষের উপকারের জন্য তিনি গবেষণা করছেন। কী নিয়ে গবেষণা করছে, কতদিন ধরে করছেন, এই সব নিয়ে বিস্তারিত আমরা জানব। বিভিন্ন গবেষকরা গবেষণা করেন আর তেমনই একটা মানসিক রোগ আমাদের সবথেকে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে আছে, সেই মানসিক রোগ নিয়ে গবেষণা করছেন আর সেই মানসিক রোগের উপকার পেতে ধুতুরা ফল নিয়ে গবেষণা করছেন ডক্টর মোজাম্মেল হক। আমরা কথা বলবো ডক্টর মোজাম্মেল হকের সঙ্গে থাকুন। আচ্ছা, প্রথমে আমি এসএসটিভি পাবলিক নিউজকে আমি নিউজ চ্যানেলকে প্রথমে স্বাগত জানাই। আমি এই গবেষণাটা আমার টোটাল 3-3.5 বছর চলছে। এমন একটা গবেষণা আমি করতে চলেছি বর্তমানে কিন্তু এই মানসিক রোগে কিন্তু সবথেকে বেশি মানুষ কিন্তু আক্রান্ত। অনেকে জানে, অনেকে জানে না, অনেকে বুঝতে পারে যে আমি মানসিক রোগে আক্রান্ত হয়েছি এবং অনেকে বুঝতে পারে না যে আমি মানসিক রোগে আক্রান্ত হয়নি। তো আমি একটা পদক্ষেপ আমি নিয়েছি আপনাদের সকলের আশীর্বাদের দোয়ায়। আপনার এই গবেষণার মূল উদ্দেশ্য কী? আমার গবেষণার প্রথম উদ্দেশ্য সেটা হলো এই যে এখন বর্তমানে আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষে সবথেকে বেশি মানুষ কিন্তু এই মানসিক রোগে ভুগছে। এই মানসিক রোগে ভোগার সাথে সাথে তারা কিন্তু তাদের শরীরের মধ্যে হাই প্রেশার, হাই সুগার, হাই কোলেস্ট্রল এগুলো কিন্তু চলে আসছে। তারা কিন্তু বুঝতে পারছে না যে তাদের শরীরে কেন হাই সুগার বা হাই প্রেশার বা হাই কোলেস্ট্রল আসছে। অ্যাকচুয়ালি এই হাই প্রেশার, হাই সুগার বা এই ধরনের যে রোগগুলো, যেগুলো কোনো মানুষের শরীরে একবার বাসা বাঁধলে সেগুলো কিন্তু ঠিক হয় না। আর তারা কিন্তু বুঝতে পারে না এই রোগগুলো কিন্তু তাদের বিভিন্ন রকম মানসিক রোগ লাইক ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, যারা আমরা খুব চিন্তায় থাকি বা যারা খুব আমরা স্ট্রেসে থাকি সেই সমস্ত মানুষদের কিন্তু এই ধরনের রোগ হয়। তো আমি তাদের এই রোগটাকে যাতে তারা সুস্থ হয় বা তারা এই রোগটাকে আমি যাতে নিরাময় করতে পারি তার জন্য কিন্তু আমি আমার লক্ষ্য। অ্যাকচুয়ালি ধুতুরা ফল নিয়ে গবেষণার অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেয়েছেন? প্রথম কথা হচ্ছে এর আগে আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি মাস্টার্স করি, এম ফার্মা করি, আমার পোস্ট গ্র্যাজুয়েশন, তখন কিন্তু আমি চিন্তাভাবনা করেছিলাম যে আমি ক্যান্সারের উপরে কাজ করব। কিন্তু ক্যান্সারের উপরে কাজ এই কারণে করিনি, তার কারণ হচ্ছে যে এখন বর্তমানে কিন্তু ক্যান্সারের অনেক প্রতিষেধক কিন্তু বার হয়ে গিয়েছে, এটা আপনি জানেন, হয়তো দেখেছেন, বা ক্যান্সার কিন্তু আরও অনেক বড় বড় সায়েন্টিস্টরা করছে। আর একটা কথা বলি, আমি মানসিক রোগের এই কারণে করছি, মানসিক রোগ কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। আমার ব্রেন যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমার শরীরে কোনো রোগ বাসা বাঁধবে না। অবশ্যই আমার পুরো টোটাল বডি সিস্টেম এটা কিন্তু আমার কে ঠিক করছে? ব্রেন ঠিক করছে। তো আমার ব্রেনকে যদি সতেজ রাখতে চাই তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? আমার ব্রেন থেকে যে সমস্ত সমস্যা লাইক অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস, এই সমস্ত যে মহামারী, আমি কি মহামারী বলি এটাকে, ঠিক আছে? অনেকে লোক এই জিনিসটাকে ইগনোর করে দেয় যে মহামারী কেন মহামারী, তার কারণ আমার এই একটা মানসিক সমস্যার জন্যে কিন্তু আমার শরীরে কিন্তু বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধে। প্রথম কথা বলি, মানসিক রোগ যদি হয় তাহলে কিন্তু সর্বপ্রথম যে সমস্যা হয় আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার, এটাকে আমরা ডিফেন্স মেকানিজম বলি, রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। আর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তার ফলে কি হয়? আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ চলে আসে। তার কারণে কিন্তু আমি চিন্তা ভাবনা করেছি যে আমি যদি মানসিক রোগের উপরে কাজ করি তাহলে আমাকে এমন একটা ফলের উপর কাজ করতে হবে যে ফলের মধ্যে এই মানসিক রোগের প্রতিকার আছে। তার জন্য আমি ধুতুরা ফল আমি বেছে নিয়েছি। আপনার গবেষণার এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল কি পাওয়া গেছে? আমার গবেষণা, আমাদের অ্যাকচুয়ালি যে রিসার্চ, ফার্মাসিউটিক্যাল যে রিসার্চ, এই ফার্মাসিউটিক্যাল রিসার্চ কয়েকটা স্টেজের উপর ডিপেন্ড করে। যেমন প্রথম হচ্ছে আপনার পেপার ওয়ার্কস।
আমি যেমন এখন পেপার ওয়ার্কস কমপ্লিট করে আমি আমার যে আমাদের যে বোর্ড ইউনিভার্সিটি রিভিউ কমিটি, যেটাকে ইউআরসি বলা হয়, এই ইউআরসি বোর্ডে কিন্তু সাবমিট করেছি এবং তারা কিন্তু আমার এই সাবমিশনকে তারা অ্যাকসেপ্ট করেছে। সকলের দোয়ায়, সকলের আশীর্বাদে আমি অ্যাকসেপ্টেশনটা পেরেছি। তো এখন আমার গবেষণার যে প্রথম যে স্টেপ যেটা হয়েছে সেটা হচ্ছে ধুতুরা ফলের মধ্যে হাজার হাজার কেমিক্যাল আছে, যেটাকে আমরা ফাইটোকেমিক্যাল বলি। ফাইটোকেমিক্যাল কথার অর্থ কি? ফাইটো কথার অর্থ হচ্ছে উদ্ভিদ, কেমিক্যাল কথার অর্থ হচ্ছে যৌগ। উদ্ভিদের মধ্যে যে যৌগ থাকে সেটাকে বলা হয় ফাইটোকেমিক্যাল। তো হাজার হাজার ফাইটোকেমিক্যাল আছে, ওর মধ্যে কিছু কিছু ফাইটোকেমিক্যাল আছে, সেই ফাইটোকেমিক্যাল আমি আইডেন্টিফাই করেছি যে এই ধুতুরা ফলের মধ্যে এই ফাইটোকেমিক্যালগুলো আছে বা এই যৌগগুলো আছে, যে যৌগগুলো কি করবে আমাদের ব্রেনের ভিতরে যে প্রবলেম, মানসিক যে রোগ যে বললাম, স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো ঠিক করবে। আপাতত আমি এই ফাইটোকেমিক্যালটা আইডেন্টিফাই করতে পেরেছি। স্যার, আপনার এই গবেষণায় কোনো আপনার প্রতিষ্ঠানের কি কোনো সহযোগিতা আছে? অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া কখনো কেউ আগাতে পারে না। আর আমি একটু আমি কিছু বলি আমার বিষয় নিয়ে। আমি যেহেতু আমাদের ভাই যেহেতু বলেছে যে আমি প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসেছি, তো আমি কিন্তু খুব স্যাক্রিফাইস করে কিন্তু এই জায়গায় আসতে পেরেছি। আমি প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন আমি জয়েন করি, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার যে গাইড ছিলেন ডক্টর পল্লবকান্তি হালদার, তার নাম না বললে চলে না, উনি সবসময় আমাকে কিন্তু মোটিভেট করতেন এবং উনি কিন্তু একদম বড় সায়েন্টিস্ট, ঠিক আছে? তো উনি আমাকে মোটিভেট করতেন এবং এর সাথে সাথে যখন আমি মাস্টার্স কমপ্লিট করে যখন আমি গবেষণা করার চিন্তাভাবনা করি যে আমি কিসের উপর গবেষণা করব, অনেক গবেষণার তো কোনো শেষ নয়, গবেষণা তো আমি বিভিন্ন রকম জায়গা আছে গবেষণা করার জন্যে। তো প্রথমে আমি বলেছিলাম ক্যান্সার এবং ডায়াবেটিস। এই ডায়াবেটিস এবং ক্যান্সার আমি সেটাকে সরিয়ে দিয়ে আমি আজকে স্ট্রেস, অ্যাংজাইটি বা মানসিক রোগে এই কারণে এসেছি, তার কারণ আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি পার্সোনালি যে শরীরের মধ্যে আমার কি রোগ ঢুকবে, কি আমার শরীর সুস্থ থাকবে কি অসুস্থ হবে, সেটাকে ডিসাইড করে ব্রেন ডিসাইড করে। তার জন্যে কিন্তু আমি এই ব্রেনের উপরে কাজ করার চিন্তা ভাবনা করেছি। যদি আমার ব্রেন সতেজ থাকে তাহলে আমার সমস্ত বডি সতেজ থাকবে। স্যার, আমরা যতটুকু জানি ধুতুরা তো একটু বিষাক্ত উদ্ভিদ বা ফল, ঠিক আছে? তো ধুতুরা ফল থেকে কিভাবে মানসিক রোগের চিকিৎসা হবে? অবশ্যই আপনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমাকে। ধুতুরা ফল একটা বিষাক্ত ফল, কিন্তু আমি তার আগে একটা কথা বলি। আমরা যে ওষুধগুলো খাই, যে মেডিসিনগুলো খাই, সেটাও তো একটা কেমিক্যাল। আমি যদি একটা ওষুধের জায়গায় যদি আমি 10টা ওষুধ খেয়ে ফেলি তাহলে কি হবে? তাহলে অবশ্যই সেই ব্যক্তির এক্সপায়ার করবে। তো ঠিক ওরকম, তবে কি অ্যালোপ্যাথিক যে ওষুধগুলো আমরা খাই, আমরা ডোজ জানি যে 500 মিলিগ্রাম বা 600 মিলিগ্রাম, 650 মিলিগ্রাম, প্যারাসিটামল কথা বলছি, প্যারাসিটামল 650 মিলিগ্রাম, তো আমরা ডোজ জানি, তারপরে কি আমরা এক্সপায়ার করি না। কিন্তু ধুতুরা ফলের মধ্যে যে আমি বললাম হাজার হাজার কেমিক্যাল আছে, এবার কোন কেমিক্যালের কি গুণ আছে আমরা তো জানি না। তো আমি যে গুণটা অ্যাকচুয়ালি বার করছি সে তো একটা দুটো যৌগ বার করছি, কিন্তু আমি তো আরও তো অনেক যৌগ আছে, আমি তার ডোজ জানবো না, কত অ্যামাউন্টে নিতে হবে জানবো না, তাহলে সে যদি ধুতুরা ফল খায় অবশ্যই সে এক্সপায়ার করবে। তো এই জন্যে সবসময় আমি বলি যে ধুতুরা ফল অবশ্যই বিষাক্ত ফল। শুধু ধুতুরা ফল নয়, আমরা যে ওষুধগুলো খাই, এই ওষুধগুলো যদি সঠিক মাপে না খাই, সেই ওষুধটাও বিষাক্ত পর্যায়ে চলে যাবে বা সেটাও আমাদের শরীরে গিয়ে টক্সিক এফেক্ট দেবে, আমাদের শরীরে হৃৎপিণ্ড, হার্ট নষ্ট করে দেবে, আমাদের শরীরের ভিতরে যে লিভার নষ্ট করে দেবে, ড্যামেজ করে দেবে। তো ধুতুরা ফল বিষাক্ত, কিন্তু আমি যদি পরিমাপ যে পরিমাণ আছে, ডোজ মেপে যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে ভয়ের কাজ হবে না। কিন্তু এটা আমি বলবো পাবলিকদের ক্ষেত্রে আপনারা কেউ চেষ্টা করবেন না, কেউ খাবেন না দয়া করে। যতক্ষণ না পর্যন্ত আমি কাজ কমপ্লিট করছি, আপনারা দোয়া করুন। এই কাজ কমপ্লিট হবে, তার ডোজ সিলেকশন হবে, কত অ্যামাউন্ট নিতে পারবে লোকজন, তারপরে সেই হিসাবে আপনারা নেবেন। আমি অনুরোধ করছি আপনারা কেউ কিন্তু নেবেন না। আচ্ছা, জানতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে ধুতুরার নির্দিষ্ট কোন যৌগের উপরে কাজ করছেন, যদি সেটা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা হয়। ইয়েস, অ্যাকচুয়ালি আমি যে যৌগটার উপর কাজ করছি সেটাকে বলা হয় ট্রোপেন অ্যালকালয়েড। এটা অ্যালকালয়েড গ্রুপের একটা উপাদান, ঠিক আছে? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যাট্রোপিন। এই অ্যাট্রোপিন কী কাজ করে? এই অ্যাট্রোপিন হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে, আমরা জানি আমাদের শরীর কি কোষ দিয়ে তৈরি হয়েছে, ঠিক ওরকম ব্রেনের ভিতরে একটা কোষ আছে, যেটাকে আমরা যারা সায়েন্স পড়েছি, বিজ্ঞান পড়েছি জানি, নিউরন পড়েছি আমরা, নিউরন। তো এই যে নিউরন যে আছে, নিউরনকে নার্ভ সেল বলা হয় বা নার্ভের বা ব্রেনের কোষ বলা হয়। তো এই কোষ, একটা কোষ থেকে একটা কোষে বিভিন্ন রকমের সিগন্যাল ট্রান্সফার করা হয়। যেমন আমি কথা বলছি, আপনি শুনছেন, ঠিক আছে, সিগন্যাল ট্রান্সফার হচ্ছে, তাহলে বুঝতে পারছেন আমি কথা বলছি। এই যে ট্রান্সফার করতে যে সহযোগিতা করে, এটাকে বলা হয় নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে? নিউরো ট্রান্সমিটার হচ্ছে এক রকমের কেমিক্যাল
মেসেঞ্জার, যেটাকে যৌগ বা কি বলা হয়, যৌগ বার্তাবাহক বলা হয়। এই যৌগ বার্তাবাহক কি করে, আমাদের ব্রেনের ভিতরে একটা সিগন্যাল একটা কোষ থেকে একটা কোষে ট্রান্সফার করে। এখন আমাদের ব্রেনের ভিতরে একটা নিউরোট্রান্সমিটার আছে যার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিন হচ্ছে যদি এর মানে যে অ্যামাউন্টটা আছে, যে পরিমাণ নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন আমাদের ব্রেনে থাকার দরকার, সেটা যদি ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে আমাদের ব্রেনের ভিতরে কী হবে, উদ্বেগজনিত ওভার অ্যাক্টিভ উদ্বেগজনিত কাজ ক্রিয়া আমাদের ব্রেনের ভিতরে তৈরি হবে। তারপরে কী হবে, তার ফলে আমাদের মনের ভিতরে মনে হবে আমার মনে হয় শরীরে কিছু একটা হচ্ছে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, আমার শ্বাস প্রশ্বাস বা আমার ব্রিদিং ফাস্ট হচ্ছে। ঠিক আছে, ওটা কেন হয়, অ্যাসিটাইল কোলিন রিলিজ করার জন্যে। এখন আমি যে ধুতরা ফলের ভিতরে যে যৌগটা পেয়েছি, যেটাকে বলা হয় ট্রোপেন অ্যালকালয়েড, ওর ভিতরে আছে অ্যাট্রোপিন। এই অ্যাট্রোপিন এমন একটা কেমিক্যাল যে ওই নিউরোট্রান্সমিটারকে কী করে ব্লক করে দেবে। যদি ওই নিউরোট্রান্সমিটার ব্লক করে দেয়, তাহলে কী হবে, ওই নিউরোট্রান্সমিটার রিলিজ হবে না। যদি রিলিজ না হয়, তাহলে কী হবে, আমার ব্রেনটা কী করবে, কাম করে দেবে। কাম কথার অর্থ হচ্ছে ব্রেনটাকে শান্ত করে দেবে। সঙ্গে সঙ্গে কী হবে, ব্রেন শান্ত হয়ে যাবে, তার ফলে আমার হার্টবিট নর্মাল হবে এবং আমাদের যে শ্বাস প্রশ্বাস ব্রিদিং, এই ব্রিদিংটা নর্মাল হবে, আমাদের শরীর কিন্তু নর্মাল কন্ডিশনে চলে আসবে। ধরুন আপনিও জানতেন যে ধুতুরা একটা বিষাক্ত ফল, গবেষণা শুরু করেছেন, তো গবেষণা শুরু করতে আপনার তো প্রথম এটাও তো ফিল হয়েছে হয়তো যে আমি কেন এটাকে নিয়ে গবেষণা করছি, জানি এটা বিষাক্ত ফল, তারপরেও দেখা যাচ্ছে সেটা গবেষণা করতে গিয়ে অনেক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, এগুলো তো স্বাভাবিক হয়েই থাকে। একদম। তো সেটা আপনার ক্ষেত্রে কি ঘটেছিল যদি একটু? অবশ্যই, প্রথম কথা, এর কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রথম কথা বলি, অ্যাডভান্টেজ কি আছে, যে ধুতুরা ফল হচ্ছে এমন একটা ফল, এটা কিন্তু আমরা কি বলো ওটাকে, বনের ফল বলি আমরা, বা বুনো ফল যাকে বলি আমরা। ঠিক আছে, এটা কেউ চাষ করা না, কিন্তু এটা কিন্তু অটোমেটিক হয়। এটা কিন্তু আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমরা ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্টে আছি, পশ্চিমবঙ্গ থেকে আরও যে রাজ্য আছে আমাদের, এই ফলটা কিন্তু বা এই গাছটা কিন্তু অ্যাভেলেবেল। ঠিক আছে, প্রথম কথা অ্যাভেলেবেল পাওয়া যায়, তাতে কী হবে, আমার কাজ করতে সুবিধা হবে, আমি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি জিনিসটা। আচ্ছা, আর একটা কী হলো, যে আমি যদি এই ফলটা যদি আমি কালেকশন করি, এই কালেকশন করতে কিন্তু আমার কোনো প্রবলেম হবে না, এটা 12 মাস কিন্তু পাওয়া যায়। এরম নয় যে আমার একটা টাইমে হলো না, এটা কিন্তু 12 মাস পাওয়া যায়। আর আপনারা জানবেন, ধুতুরা ফুলের উপর কিন্তু আমরা সবাই পড়েছি, যখন আমরা সায়েন্স পড়েছি, ঠিক আছে, বিজ্ঞান পড়েছি, ধুতুরা ফুলের উপর কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করেছি। ধুতুরা কিন্তু একটা খুব পরিচিত একটা গাছ, যার উপর অনেক বিজ্ঞানের কাজ হয়েছে। তো একটা আমার অ্যাডভান্টেজ আছে, কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, মানে কিছু ক্লস আছে এর ভিতরে, বা কিছু প্রবলেম আছে, চ্যালেঞ্জেস আছে, যেটা আপনি জিজ্ঞেস করলেন। প্রথম কথা হচ্ছে, যেহেতু এই ফলটা বিষাক্ত নামে চেনা হয় বা বিষাক্ত চেনে, এই জন্যে কিন্তু এই ফল নিয়ে কাজ করতে গেলে আমার পারমিশন লাগবে। এই পারমিশনটা কে দেবে? এই পারমিশন দেবে বিএসআই এর ফুল ফর্ম হচ্ছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা প্রতিটা রাজ্যে কিন্তু একটা করে এর সংস্থা আছে। আমাকে কী করতে হয়েছে, আগে ওনাদের কাছে গিয়ে সাবমিট করতে হয়েছে, ওনাদের কাছ থেকে কী করতে হয়েছে, আমি ধুতুরা ফলের উপর কাজ করছি, আমি ধুতুরা ফলের উপর কী কাজ করছি, এইটা আমার সমাজকে মানে খারাপ দিকে নিয়ে যাবে না তো, আমি সমাজকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো তো, তার উপরে বিবেক বিবেচনা করে কিন্তু আমার বিএসআই এর কাছ থেকে প্রথমে অ্যাপ্রুভালটা নিতে হয়েছে। বিএসআই, ফের বলছি, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, প্রতিটা রাজ্যে মেন যে রাজধানীতে একটা করে সংস্থা আছে। এটা খুব চ্যালেঞ্জিংয়ের ছিল আমার নেওয়ার জন্যে, এটা নেওয়া কিন্তু খুব সহজ নয়। ঠিক আছে, এছাড়া আর একটা, যেহেতু আমি এই কাজটা আমি অ্যানিম্যালের উপরেও করবো, জন্তুর উপরেও করবো, কারণ আপনারা জানেন যে আমি যখন কোনো কাজ করব, আমি কিন্তু ডাইরেক্ট কোনো হিউম্যান বডির উপরে প্রয়োগ করতে পারবো না। আমাদের সিস্টেম আছে, আমরা কিন্তু প্রথমে কোনো অ্যানিম্যালস, জীবজন্তুর উপরে কিন্তু প্রয়োগ করবো, যেমন ইঁদুর থেকে শুরু করে গিনিপিগ আমরা পড়েছি, গিনিপিগ, তারপর খরগোশ, এটাকে আমরা র্যাবিট বলি, এবং মানকি, এদের উপর আমরা কিন্তু কী করব, প্রথমে আমরা প্রয়োগ করব। তো এই প্রয়োগ করতে গেলে আবার ইন্ডিয়াতে আবার কি নিয়ম আছে, যে আমি অ্যানিম্যাল ইউজ কিন্তু করতে পারবো না, আমি মনে করলে অ্যানিম্যাল ইউজ করতে পারবো না, অ্যানিম্যাল তো মারা যাবে, আমাকে অ্যানিম্যাল মারতে হবে। তাহলে অ্যানিম্যাল যে মারতে হবে, তার জন্য অ্যানিম্যাল কমিটি আছে। ঠিক আছে, ইনস্টিটিউশন অ্যানিম্যাল এথিক্স কমিটি, সেই অ্যানিম্যাল এথিক্স কমিটি বিশাল বড় কমিটি, এটা ইন্ডিয়া একটা আছে, নিউ দিল্লিতে আছে। সেই কমিটি থেকে কী করতে হবে, আমাকে অ্যাপ্রুভাল নিতে হবে, আমি সেই অ্যাপ্রুভালটাও নিয়ে নিয়েছি। তো এই সমস্ত কিন্তু খুব বড়, নেওয়া হয়ে গেছে, এগুলো কিন্তু খুব বড় চ্যালেঞ্জের বিষয়, সবাইকে দেয় না। আপনার এই গবেষণায় যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, তারপরে অনেকটা এগিয়ে এসেছেন, আর কতটা ধাপ এগোলে আপনার এটা মূল ওষুধে রূপান্তরিত হবে? আচ্ছা, মোটামুটি প্রাইমারি, আমি কি বললাম, প্রাইমারি স্ক্রিনিং বা প্রাইমারি আইডেন্টিফাই করেছি যৌগটা, যে যৌগটার ভিতরে আছে। এইবারে আমার কাজ যেটা হবে, আমার কাজ অলরেডি চালু হয়ে গিয়েছে। আমি বলি, আমি গবেষণাগার
হচ্ছে আপনার রাজস্থানের জয়পুর থেকে, জয়পুরে নামি দামি একটা গবেষণাগার থেকে গবেষণা করছি। সেখানে আমার আন্ডারে আরও টিম আছে, টিম মেম্বার আছে, তারাও আমার গবেষণার সঙ্গে তারা সহযোগিতা করছে, কাজ চালু হয়ে গিয়েছে। তো প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ কেমিক্যাল, তো কেমিক্যাল আইডেন্টিফিকেশন আমার হয়ে গিয়েছে, আইডেন্টিফাই করে নিয়েছি। এবার হবে কি, ওই কেমিক্যালটা আমি অ্যাপ্লাই করব কোথায়, ওই কেমিক্যালটা আমি অ্যাপ্লাই করব অ্যানিম্যালসের উপরে। তাহলে প্রথমে হচ্ছে ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং, ফাইটোকেমিক্যাল স্ক্রিনিংয়ের কাজ কমপ্লিট, আমি ওখান থেকে কেমিক্যালটা বার করেছি। আর ওই কেমিক্যালটা আমি কি করব, আমি অ্যানিম্যালসের উপরে দেবো। অ্যানিম্যালস ছোটো থেকে বড় হবে, আমি প্রথমে কিন্তু মানকিকে দিতে পারবো না, হনুমানকে বাদরকে দিতে পারবো না। প্রথমে ছোট হবে, ইঁদুর হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক ওই রকমভাবে যখন হনুমান বা বাঁদর, যে বাঁদরের উপর আমরা টেস্ট করব, সেই বাঁদরকে আমরা ডোজ দেবো, সেই ডোজটা ক্যালকুলেশন করা হবে যে এই বাঁদরের শরীরের ওয়েট এত, এত ওজন, সেই ওজন হিসাবে আমাকে এত ডোজ যদি দিই, তাহলে আমার এই ওষুধটা গিয়ে ওর শরীরে গিয়ে কাজ করবে, ওর ক্ষতি করবে না। মানে আমাকে দেখতে হবে, সেফ দেখতে হবে, আবার এফেক্টিভ দেখতে হবে যে আমার কাজটা করছে কিনা এক নাম্বার, আর কতটা সেফভাবে করছে, কারণ ওষুধটা কিন্তু ওই বাঁদরটাকে মেরে দিতে পারে। তো অবশ্যই তা আমাকে কি করতে হবে, ডোজ সিলেকশন করতে হবে। এই যে স্টাডি, এটাকে বলা হয় প্রি ক্লিনিক্যাল স্টাডি বলা হয়। প্রি ক্লিনিক্যাল স্টাডি যখন সাকসেসফুল হবে, তখন আমাকে ফের গভর্নমেন্ট থেকে আমাকে ডাকবে এবং গভর্নমেন্টকে আমাকে সমস্ত রিপোর্ট সাবমিট করতে হবে, এবং তারা আমার কাজের উপর ভিত্তি করে তারা ক্লিনিক্যাল ট্রায়াল করবে। এই ক্লিনিক্যাল ট্রায়ালটা কিন্তু মানুষের উপরে হবে। আচ্ছা, ঠিক আছে, এই মানুষের উপরে যখন হবে 4টে ফেজে হবে। ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ নাম্বার 1, ফেজ নাম্বার 2, ফেজ নাম্বার 3, ফেজ নাম্বার 4। যখন ক্লিনিক্যাল ট্রায়াল ফেজ নাম্বার 4 কমপ্লিট হবে, ওটা মার্কেটে চলে আসবে। মার্কেটে যখন আসবে, মার্কেটে স্টাডি হবে ওর উপরে, যে ওটা কিন্তু মার্কেটে যে সমস্ত মানসিক রুগী আছে তাদেরকে প্রয়োগ করা হবে, কিন্তু তার সাথে সাথে তাদের কাছে ডেটা নেওয়া হবে যে ওষুধটা নেওয়ার পরে তোমার কাজ হচ্ছে তো, তোমার শরীরে কোনো প্রবলেম হচ্ছে না তো। ওর উপরে নির্ভর করে আমার যে আমাদের ভারতবর্ষের যে যারা মানে এই ওষুধ যে যারা পারমিশন দেয়, সেটাকে বলা হয় সিডিএসসিও, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, সিডিএসসিও বলা হয়। এই সিডিএসসিও কী করবে, আমাকে পারমিশন দেবে, এবং আমার নামে ওরা কী করবে, একটা পেটেন্ট, আমি যদি অ্যাপ্লাই করি পেটেন্টের জন্য, তাহলে আমার নামে একটা পেটেন্ট ওরা দিয়ে দেবে। মানে আমি এই যে কাজটা করেছি, ভবিষ্যতে পেটেন্ট নেওয়ার কোনো পরিকল্পনাও আছে? অবশ্যই আপনারা দোয়া করুন, আশীর্বাদ করুন। পেটেন্ট ছাড়া কেন কাজ করব আমি? পেটেন্ট নিলে এটা আমাদের ইন্ডিয়াকে আমি রিপ্রেজেন্ট করব, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করব, আমি আমার বাংলাকে রিপ্রেজেন্ট করব, যে বাংলার একটা ছেলে যে একটা ধুতুরা ফলের উপরে একটা পেটেন্ট তৈরি করেছে। একটা খুব বড় একটা রোগ, মানসিক রোগ কিন্তু ছোট রোগ নয়, মহামারী কিন্তু আমি মনে করি। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এখন দেখতে পাচ্ছি মানসিক রোগটা চলে আসছে। আর মানসিক রোগের জন্য কিন্তু মানুষের কি বললাম, মানুষের যে আয়ু কিন্তু কমে আসছে। অল্প বয়সে দেখবেন সুগার, হাই সুগার, অল্প বয়সে দেখবেন হাই প্রেশার, এগুলো কিন্তু ওই মানসিক রোগ, স্ট্রেস থেকে কিন্তু আসে। আর আর্থিক দিক থেকে কি সহযোগিতা বা অসুবিধার মধ্যে পড়েছিলেন সেটা যদি তুলে ধরেন? আর্থিক দিক দিয়ে আমি যদি বলি, আর্থিক দিক দিয়ে তো অবশ্যই সমস্যার ভিতরে ছিল, কারণ আমার যেহেতু অভিভাবক যিনি আছেন তিনি অ্যাকচুয়ালি মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছেন, আর একটা গবেষণার কাজ কিন্তু সহজ নয়, এটা আপনি ভালো রকম জানেন। এই পারমিশনের কথা বলছিলাম, বিভিন্ন পারমিশন একটা নিতে গেলে তার একটা চার্জ থাকে, এবং চার্জটা কিন্তু হিউজ অ্যামাউন্টের চার্জ থাকে। আর আপনি ভালো রকম জানবেন যারা গবেষণা করতে গেলে একটা গবেষণাগার সেট আপ করতে হয়, সেই গবেষণাগারের মধ্যে কিন্তু অনেক দামি দামি ইনস্ট্রুমেন্ট রাখতে হয়, তো সেই ইনস্ট্রুমেন্টের রেট দিতে হয়। এবং আমার টিমে যারা টিম মেম্বার যারা কাজ করবে, সেই টিম মেম্বাররা তারা যে কাজ করে তাদের একটা পারিশ্রমিক দিতে হয়। তো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমার আর্থিক দিক দিয়ে চ্যালেঞ্জিংয়ের শিকার হতে হয়েছে, কিন্তু আপনাদের সকলের ভালোবাসায়, আপনাদের সকলের দোয়ায় কিন্তু সেই জায়গাটা হয়তো আমার বুঝে উঠতে হয়নি। এবং এছাড়া কিছু গভর্নমেন্ট থেকে কিছু সহযোগিতা আমি পেয়েছি। আমি একটা ICMR ফেলোশিপের আন্ডারে আছি। আপনারা সকলে জানবেন ICMR হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সহযোগিতায় আমি সহযোগিতা ভারত সরকার থেকে পাচ্ছি। এছাড়া আরও অনেক মানুষ আছে যারা আমাকে সহযোগিতা করেছেন। প্রথমে সহযোগিতা যদি বলি, আমার অভিভাবক, আমার বাবা, আমার ওয়ালিদ, আমার আব্বা, যিনি আমার পাশে না থাকলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। এছাড়া আমার বাবার পরে যদি কারো স্থান যদি দিই, তিনি হচ্ছে আমার বড় দিদি কিন্তু আমাকে কিন্তু এই জায়গায় আসার জন্য কিন্তু অনেক সহযোগিতা করেছেন। তারও মানে তার কাছেও আমি খুব কৃতজ্ঞ থাকব। এছাড়া আমার বোন আছে, আমার মা আছে, আমার ফ্যামিলি মেম্বার সবাই আমাকে সাপোর্ট করেছে। এখন আমি বিবাহিত, আমি যেহেতু একটা কাজ করছি, সেহেতু আর্থিক দিক দিয়ে কিন্তু আমি টোটালটা কিন্তু আমার ফাইন্যান্সটা ওই দিকে চলে গিয়েছে। সেই হিসাবে কিন্তু আমি ফ্যামিলির দিকে বেশি ধ্যান দিতে পারছি না। এই জন্যে আমি আমার যে আমার ওয়াইফ আছে বা আমার যে বাচ্চা আছে তাদের কাছেও আমি কিন্তু কৃতজ্ঞ, কারণ তাদেরকে আমি মনোযোগ দিতে
দিতে পারছি না, আমার সমস্ত ফাইন্যান্সিয়াল বিষয়টা কিন্তু ওই দিকে চলে গিয়েছে। তো এর সাথে সাথে আরও কিছু মানুষকে কৃতজ্ঞতা জানানোর দরকার আছে। কিছু কিছু মানুষ যারা আমাকে মানে মোটিভেট করেছেন, তার মধ্যে একজনের নাম বলি, আপনারা হয়তো সকলে চেনেন হয়তো, তিনি হচ্ছেন মাওলানা কামরুজ্জামান সাহেব। আপনারা নিশ্চিত জানেন উনি সংখ্যালঘু যুব ফেডারেশনের উনি সভাপতি আছেন, এবং আমি ওতপ্রোতভাবে ওনার সংস্থার সাথে যুক্ত আছি, আপনারা হয়তো জানবেন পরে, ঠিক আছে। তো আমি ওনাকেও আমি কৃতজ্ঞতা অনুভব করি বা স্বীকার করি যে এই সমস্ত মানুষদের জন্য। এছাড়া আমি আরেকটা বলেছি যে আমার যে গাইড ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ডক্টর পল্লবকান্তি হালদার, ঠিক আছে, তিনিও কিন্তু এখনও পর্যন্ত আমাকে মোটিভেট করেন, এবং তিনি যখন আমার এই পেপারে, কলম পেপারে যে নিউজটা বেরিয়েছেন, তিনি যখন জেনেছেন বা দেখেছেন, সঙ্গে সঙ্গে তিনি আমাকে বিষয় নিয়ে উনি আমাকে করেছেন, আমাকে আরও মোটিভেট করেছেন যে খুব ভালো, আপনি আরও এগিয়ে যান, আরও বড় জায়গায় যান। এরকম বিভিন্ন বড় বড় মানুষ আমাকে কৃতজ্ঞতা স্বীকার করে এবং আমাকে প্রশংসা করে এবং আমাকে কাজের জন্য আগে নিয়ে যাওয়ার কথা বলে। কিছু আমার ক্লাসমেটস ছিল, এছাড়া এখন গবেষণা করছি আমরা, গবেষণার কিছু আমার মেটস আছে, রিসার্চ গবেষণা যারা করে তাদেরকে রিসার্চ স্কলার বলা হয়। তো আমার কিছু রিসার্চ স্কলার বন্ধু আছে, তারাও আমার এই কাজের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে। আর একটা কথা আমি বলি, আমি এই সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে কিন্তু আমি কমপক্ষে 20টার বেশি আন্তর্জাতিক স্তরে আমি আমার রিভিউ এবং রিসার্চ পেপার কিন্তু পাবলিশ করেছি। এটা আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন। রিসার্চ পেপার একটা ইন্টারন্যাশনাল জার্নাল থাকে, যেখানে সায়েন্টিস্টরা, যেখান থেকে সায়েন্টিস্টকে চেনা হয়, একটা বৈজ্ঞানিককে চেনা হয় যে জায়গা থেকে, যে মাধ্যম থেকে, সেটাকে বলা হয় সায়েন্টিফিক জার্নাল। সেই সায়েন্টিফিক জার্নালে 20টার উপরে পেপার পাবলিশ করেছি আমি, এবং আমি 10টার উপরে ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করেছি, এবং ন্যাশনাল তো অগন্তি, 100-র উপরে ন্যাশনাল কনফারেন্স আমি অ্যাটেন্ড করেছি। আপনাদের সকলের দোয়ায়, আপনারা দোয়া করুন, আশীর্বাদ করুন, আমি আরও এগিয়ে যাই। আর একটু অল্প সময় নেব। আচ্ছা, যেটা আপনার কাছে জানতে চাইবো, আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা কি আছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমি বলি, গবেষণা করছি আমি। আপনারা সবাই পাশে থাকলে, সবাই যদি আমার পাশে থাকে, তাহলে আমার গবেষণার সাফল্য হবে। প্রথম হচ্ছে এটা আমার একটা সাকসেসের জায়গায় যাবে যদি আপনারা সবাই পাশে থাকেন, এবং আমি মেহনত করি। আমি বাড়ি থাকি না, আপনারা জানেন আমি জয়পুরে, রাজস্থানে থাকি, এবং বাড়িও আসি আমি। আমার এই শুধু তাই না, আমার ভারতবর্ষে বিভিন্ন জায়গা আমার যেতে হয়, বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, বিভিন্ন কাজে যেতে হয়। তো এই একটা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি এই ওষুধটা আমি সমাজকে দিতে চাই, এবং এই সাথে সাথে আরেকটা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি যদি এই জায়গায় আসতে পারি আপনাদের দোয়ায়, তাহলে আমি আমার এই পিছিয়ে পড়া সমাজের জন্য কিছু করতে চাই। আমি পিছিয়ে পড়া সমাজের শিক্ষা এবং স্বাস্থ্য, তাদের এডুকেশন এবং স্বাস্থ্যের উপরে কিন্তু আমি একটা উদ্যোগ আমি নিতে পারি যদি আপনারা আমার পাশে থাকেন। এবং আমি আরেকটা কথা আপনাদের মাধ্যমে বলি, কোনো সংস্থা যদি চায়, তাহলে আমি সেই সংস্থায় গিয়ে কিন্তু তাদেরকে আমি সহযোগিতা করতে পারি, বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিচ দিয়ে আমি সহযোগিতা করতে পারি। তো আমি এটা সমস্ত সংস্থাকে বলছি, যদি আপনারা চান আপনারা কন্ট্যাক্ট করবেন, অসুবিধা নেই, আমি আপনাদের পাশে থাকব, আপনাদের সাথে থাকব। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমি আমার পিছিয়ে পড়া সমাজের জন্যে আমি স্বাস্থ্য শিক্ষায় কিন্তু আমি নিয়োজিত হতে চাই, বা আমি নিজেকে আমার বিলীন করে দিতে চাই শিক্ষা স্বাস্থ্যতে। তো স্যার, আপনার সঙ্গে অনেক কথা জানলাম, শুনলাম, অনেক কথা বললাম, আপনাকে পেয়ে আমরা খুব খুশি স্যার। ধন্যবাদ, ভালো থাকবেন। একদম। দর্শকদের বলবো, আপনারা আরও এরকম বিশেষ মানুষদের সঙ্গে সাক্ষাৎকার পেতে আমাদের SSTV পাবলিক এই পেজটি ফলো করুন, সঙ্গে থাকুন। আরও আমরা বিশেষ মানুষের সঙ্গে পরিচয় করাবো, তারা আমাদের সমাজের জন্য কতটা এগিয়ে যাচ্ছে, বা আমাদের সমাজকে কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে, পিছিয়ে পড়া মানুষদের জন্য কতটা ভাবছে, সব কিছু তুলে ধরবো। সঙ্গে থাকুন। ধন্যবাদ।